কোনো রাজনৈতিক বিতর্কে জড়াবে না নির্বাচন কমিশন, বললেন সিইসি। এবার দিনের ভোট রাতে হওয়ার সুযোগ নেই। আমরা সম্পূর্ণ নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ এবং সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। চট্টগ্রামে ছাত্র সেনা নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, আটক 10। হামলার বিচার না হওয়া পর্যন্ত ক্লাসে না ফেরার সিদ্ধান্তে অনড় কুয়েট শিক্ষকরা। 7 দিনের সমাধান না পেলে সব কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি। বৈষম্য দূর ও স্বতন্ত্র নিয়োগ বিধির দাবিতে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি। সারা দেশে 2 ঘণ্টা বন্ধ ছিল আদালত কার্যক্রম। চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলায় চিন্ময় দাসকে গ্রেফতার দেখিয়েছে আদালত। ভার্চুয়াল শুনানি শেষে আদেশ। এবং সাতক্ষীরা উৎসবমুখর পরিবেশে শুরু আমপাড়া, বাজারে আসছে গোবিন্দভোগ ও গোপালভোগ সহ দেশীয় আম। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি জেসিকা বেদিন। এবারে বিস্তারিত। এবার আর দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই বলে আশ্বস্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। বলেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করতে প্রতিজ্ঞাবদ্ধ ইসি। সোমবার সকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশন মিলনায়তনে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। সহকর্মী ইলিয়াস আহমেদের তথ্যছবিতে আরও জানাচ্ছেন আপন উপু। সোমবার সকালে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহ অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন সিসি AMM নাসির উদ্দিন। বলেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর নির্বাচন করতে প্রতিজ্ঞাবদ্ধ নির্বাচন কমিশন। আমরা সম্পূর্ণ একটা নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ এবং সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। কোনো ধরনের কোনো চাপের কাছে আমরা মাথা নোয়াবো না ইনশাআল্লাহ। সিইসি বলেন, প্রধান উপদেষ্টার চাওয়া অনুযায়ী ঈদের মতো উৎসবমুখর হবে নির্বাচন। শান্তিপূর্ণ পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে মানুষ। এবার আর দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই বলেও জানান তিনি। দিনের ভোট রাতে হওয়ার আর সুযোগ নাই, ওইটা আর ফিরে আসবে বলে মনে করি না। অন্তত যতদিন আমরা আছি, এটা আমরা সেই ওয়াদা তো কেউ দিনের ভোট রাতে চায় না, আমাদের কমিশনারদের মধ্যে কেউ চায় না, সবাই সম্পূর্ণ বিরুদ্ধে এটার। আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে প্রশ্নের জবাবে সিইসি বলেন, এই বিষয়ে আগে রাজনৈতিক ফয়সালা জরুরি, কোনো বিতর্কে জড়াতে চায় না কমিশন। এই যে একটা বিশেষ দল নিয়ে যে কথাবার্তা হয়, এটা রাজনৈতিকভাবে আগে ফয়সালা হোক। আমরা সব ফয়সালা হয়ে আইন কানুন চেঞ্জ হলে যদি পরিবর্তন হয় তখন আমরা সেইভাবে ব্যবস্থা নেব, কিন্তু আমরা এইটাতে আমরা ইনভলভ হতে চাই না। যেখানে রাজনৈতিকভাবে বিতর্ক চলে সেখানে আমরা জড়িত হতে চাই না। আমরা অত্যন্ত সযত্নে রাজনীতি পরিহার করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। সভায় ময়মনসিংহ অঞ্চলের সব পর্যায়ের নির্বাচন কর্মকর্তারা অংশ নেন। নিউজ ডেস্ক, দেশ টিভি। গাজীপুরের বাসন সড়ক এলাকায় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর গাড়িবহরে হামলার ঘটনায় এখন পর্যন্ত 54 জনকে আটক করেছে পুলিশ। রোববার রাতে নগরীর চান্দনা চৌরাস্তা সহ বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার রবিউল ইসলাম। বলেন, হামলার পরপর দোষীদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ শুরু করে। রাতভর চান্দনা চৌরাস্তা সহ বিভিন্ন এলাকায় অভিযান চালায় তারা। অভিযানে সন্দেহভাজন 54 জনকে আটক করা হয়। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার সাবেক কেন্দ্রীয় সদস্য মাওলানা মোহাম্মদ রইস উদ্দিন কাদেরী হত্যার প্রতিবাদে চট্টগ্রাম নগরের মুরাদপুর সড়ক অবরোধ কর্মসূচিতে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার নগরের মুরাদপুর, বহদ্দারঘাট, একে খান, অক্সিজেন সহ বিভিন্ন থানা এলাকায় সড়ক অবরোধ করে তাহলে সুন্নাহ ওয়াল জামায়াত। স্থানীয়রা জানান, সকাল 9টা 20 থেকে সুন্নি জনতার ব্যানারে প্রায় 200 মানুষ মাওলানা মোহাম্মদ রইস উদ্দিন হত্যার প্রতিবাদে মুরাদপুর সড়ক অবরোধ করেন। এ সময় পুলিশ গিয়ে তাদেরকে বুঝিয়ে সড়ক থেকে ফেরানোর চেষ্টা করে, কিন্তু তারা মানতে চাননি। এক পর্যায়ে পুলিশ তাদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এরপর তারা ছত্রভঙ্গ হয়ে যান। ঘটনাস্থল থেকে পুলিশ অন্তত 10 জনকে আটক করেছে।
শিক্ষকদের ওপর হামলাকারী শিক্ষার্থীদের শাস্তি না হওয়া পর্যন্ত ক্লাসে না ফেরার সিদ্ধান্তে অনড় রয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুয়েটের শিক্ষকরা। শিক্ষক সমিতির সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেলা 11টার দিকে এই সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান শিক্ষক সমিতির নেতারা। এ সময় তারা 7 দিনের মধ্যে হামলাকারীদের শাস্তি নিশ্চিত না হলে প্রশাসনিক সব কার্যক্রম বন্ধেরও হুঁশিয়ারি দেন তারা। অপরদিকে কুয়েটের ভিসি প্রফেসর ডক্টর হযরত আলীর সঙ্গে বৈঠক করেছেন শিক্ষার্থীরা। বৈঠকের শিক্ষকদের কাছে ক্ষমা প্রার্থনা করেন শিক্ষার্থীরা। সেই সাথে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ জানান। গত 23/4/25 তারিখে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষা উপদেষ্টা মহোদয় এবং ইউজিসি কর্তৃক প্রেরিত প্রতিনিধি দল যে পক্ষপাতিত্বমূলক ভূমিকা পালন করেছেন তাতে শিক্ষকবৃন্দ উপেক্ষিত হয়েছে। শিক্ষকবৃন্দ এই ঘটনায় মর্মাহত এবং এর তীব্র নিন্দা জানাচ্ছে। কুয়েটের অচলাবস্থা নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নূর ইসলাম রকি। রকি, কুয়েটের অচলাবস্থা নিয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, বিস্তারিত জানান। কুয়েটে কিন্তু আসলে একটি অচল অবস্থায় চলছে, যেমনটি আপনি বলছিলেন যে প্রথমে শিক্ষার্থীদের আন্দোলন, এবার কিন্তু শিক্ষকরা আন্দোলনে নেমেছে, যার কারণে প্রায় 2.5 মাসের বেশি সময় ধরে কিন্তু কুয়েটে শিক্ষা কার্যক্রম প্রায় বন্ধই আছে বলা যেতে পারে। আপনারা একটু জানেন যে এর আগে কিন্তু 6 দফা দাবি, 1 দফা দাবি, বিভিন্ন দফার দাবিতে কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন করেছে এবং সর্বশেষ সরকারের পক্ষ থেকে কিন্তু কুয়েটের ভিসি প্রভিসিকে প্রত্যাহার করা হয়েছে। এবার কিন্তু সম্প্রতি নতুন বিভিন্ন দাবিতে কিন্তু মাঠে নেমেছে শিক্ষকরা এবং যার ফলশ্রুতিতে গত 4 মে থেকে তারা কিন্তু ক্লাস বর্জন করেছে এবং আজকে সকালে কিন্তু কুয়েটের যে ভারপ্রাপ্ত উপাচার্য আছে উনি কিন্তু শিক্ষার্থীদের সাথে আলোচনা করছেন কিভাবে কুয়েটের শিক্ষা কার্যক্রম আবার পুনরায় ফিরিয়ে আনা যায় এই বিষয়ে, কিন্তু সেখান থেকে কোনো ফলাফল আসেনি। এদিকে সকালে 11টায় কুয়েটের শিক্ষক সমিতিও কিন্তু একটি সাধারণ সভা করেছে। সাধারণ সভা শেষে তারা সাংবাদিকদের একটি প্রেস কনফারেন্স করেছে। তারা আমাদেরকে যেটি জানিয়েছে যে গত 18 এবং 19 ফেব্রুয়ারি কুয়েটে যে সংঘর্ষের ঘটনা ঘটে, এই সময় কিন্তু কুয়েটের সাবেক উপাচার্য সহ বেশ কয়েকজন শিক্ষক আহত হয়। শিক্ষকদের দাবি, এই শিক্ষকদের উপর যারা হামলা করেছিল বা যাদের লাঞ্ছিত করেছিল এই সকল শিক্ষার্থীদের কিন্তু তদন্তের মাধ্যমে দোষী প্রমাণিত হওয়ার পর শাস্তি দিতে হবে, অন্যথায় তারা কিন্তু ক্লাসে যাবে না। এই দাবি কিন্তু তারা এর আগেও করে আসছিল, তবে গত 4 মে যেহেতু কুয়েটের একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল সেই দিন থেকে কিন্তু আসলে বেঁকে বসেছে কুয়েটের শিক্ষক সমিতি। তারা কিন্তু তাদের যে দাবি, এই দাবি পূরণ না হয় ক্লাস বর্জন করেছে এবং আজ কিন্তু দ্বিতীয় দিনের মতো কিন্তু কুয়েটে ক্লাস বর্জন ছিল এবং আগামী 1 সপ্তাহ কুয়েটের ক্লাস বর্জন থাকবে এমনটি সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি কুয়েটের শিক্ষক সমিতি কিন্তু 5 দফা দাবি আদায়ের জন্য কিন্তু তারা সংবাদ সম্মেলনে আমাদেরকে বলেছে। তারা যেটা বলেছে যে সম্প্রতি কুয়েটের পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য যে ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে তার ম্যাক্সিমাম বেশিরভাগগুলোই কিন্তু তারা আসলে সম্মতি প্রকাশ করেছে। তবে শিক্ষকদের যে মূল দাবি, যে তাদের যে নিরাপত্তা বা তাদের উপর যে হামলা হয়েছিল, যে লাঞ্ছিত হয়েছিল, এই বিষয়ে কিন্তু শিক্ষার্থীদের বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয় না, যার কারণেই কিন্তু তারা ক্লাস বর্জন করেছে এবং আগামী 7 দিনের ভিতর যদি এই শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে কিন্তু সকল প্রকার প্রশাসনিক কার্যক্রম থেকে তারা আসলে বিরত থাকবে এমনটাই জানিয়েছেন। তো খুলনার কুয়েট থেকে আমার এটা ছিল সর্বশেষ সংবাদ। আর রকি, আপনাকে ধন্যবাদ। দর্শক, খুলনার কুয়েটের অচলাবস্থার বিষয় জানাচ্ছিলেন সহকর্মী নূর ইসলাম রকি। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের বেতন স্কেল অনুযায়ী বেতন ভাতা প্রদান ও স্বতন্ত্র নিয়োগ বিধি প্রণয়নের 2 দফা দাবিতে সারা দেশে কর্মবিরতি পালন করছে বাংলাদেশ বিচার বিভাগ অ্যাসোসিয়েশন। সোমবার সকালে জেলা ও দায়রা জজ আদালতের সামনে 2 ঘণ্টা সর্বাত্মক কর্মবিরতি পালন করেন আদালতের কর্মচারীরা। এ সময় বক্তারা বলেন, দাবি আদায় না হলে আরও বড় কর্মসূচির ঘোষণা করবে অ্যাসোসিয়েশন। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন টুম্পা ফ্রোজ।
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের বেতন স্কেল অনুযায়ী বেতন ভাতা প্রদান ও স্বতন্ত্র নিয়োগ বিধি প্রণয়নের দাবিতে কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ বিচার বিভাগ অ্যাসোসিয়েশনের শরীয়তপুর আদালতের কর্মচারীরা। সোমবার জেলা ও দায়রা জজ আদালতের সামনে সকাল 9:30 থেকে বেলা 11:30 পর্যন্ত 2 ঘন্টা সর্বাত্মক কর্মবিরতি পালন করেন তারা। বাগেরহাটেও কর্মবিরতি পালন করেছে আদালতের কর্মচারীরা। এ সময় বক্তারা বলেন, দাবি না মানলে আরো বড় কর্মসূচি ঘোষণা করবে অ্যাসোসিয়েশন। আমার চাকরির বয়স 27 বছর, কিন্তু এখনো পর্যন্ত আমি কোনো প্রমোশন পাইনি। আমাদের মূল দাবি হচ্ছে সুপ্রিম কোর্টের অধীনে, বাংলাদেশের সুপ্রিম কোর্টের অধীনে আলাদা সচিবালয় করত বাংলা বিচার বিভাগীয় কর্মচারীগণকে জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলে আলোকে বেতন ভাতা প্রদান করতে হবে। আমরা আরো কঠোর অবস্থানে যাব যদি আমাদের দাবি দেওয়া অতি সত্বর করা হয়। এদিকে দিনাজপুরে সোমবার সকালে কর্মবিরতি পালনের সময় আদালত চত্বরে একটি বিক্ষোভ মিছিল করে আন্দোলনকারীরা। এ সময় তারা জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের প্রথম থেকে 6ষ্ঠ গ্রেডের পরবর্তী 7ম থেকে 12তম গ্রেডভুক্ত করা সহ ব্লক পদ বিলুপ্ত করে যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগ বিধি প্রণয়নের দাবি জানান। জয়পুরহাট আদালত প্রাঙ্গণে 2 দফা দাবিতে কর্মবিরতি পালন করেছে আদালতের কর্মচারীরা। সকাল 8:30 থেকে 11:30 পর্যন্ত আদালত প্রাঙ্গণে এই কর্মবিরতি পালন করেন তারা। এ সময় জেলা বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আমাদের 2 দফা দাবি হচ্ছে মগর্ষ ভাতা এবং আমাদের ব্লক পদ ওপেন করে আমাদের দাবি মানতে হবে। রাঙামাটিতেও কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের জেলা শাখা। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। ব্রাহ্মণবাড়িয়ায় কসবা সীমান্তে বিএসএফ এর গুলিতে সাকিব মিয়া নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। রোববার রাতে উপজেলার বাইক ইউনিয়নের মাদলা সীমান্তে এ ঘটনা ঘটে। সোমবার সকালে তার মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়েছে। নিহতের পরিবার জানায়, রাতে গ্রামের কয়েকজন কাজের কথা বলে সাকিবকে সীমান্তে নিয়ে যায়। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি চালালে সাকিব গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পরে ঢাকায় নেয়ার পর সেখানে একটি হাসপাতালে মারা যান তিনি। এদিকে সাকিবের মৃত্যুতে নিহতের পরিবারে শোকের মাতম চলছে। সাকিব নামের 18 বছরের এক যুবককে তারা পাখির মতো গুলি করে হত্যা করেছে। আমাদের সীমান্তের এপারেই তারা বাংলাদেশের মধ্যে গুলি করে রেখে ফেলে যায়। কিন্তু এই পর্যন্ত আমরা কোনো হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত পাই নাই, বিচার পাই নাই। আমরা এই হত্যাকাণ্ডের ব্যাপারে আমাদের যে সরকার, তারা যাতে দ্রুত ব্যবস্থা নেয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের বরিশালে নির্বাচনী ট্রাইব্যুনালে মেয়র ঘোষণার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। সোমবার দুপুরে 12:30টায় নির্বাচন ট্রাইব্যুনালের বিচারক ও সিনিয়র সহকারী জজ হাসিবুল হাসান এই আদেশ দেন। আইনজীবীরা জানান, 2023 সালে অনুষ্ঠিত বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ ফয়জুল করিমকে মেয়র ঘোষণা করার জন্য বরিশাল নির্বাচনী ট্রাইব্যুনালে আবেদন করা হয়। ঘটনার পর বহুদিন অতিবাহিত হওয়ায় মামলাটি গ্রহণের পর্যায়ে না থাকা সহ বিভিন্ন কারণ দেখিয়ে আদালত আবেদনটি খারিজ করেছেন। তবে এই বিষয়ে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন আইনজীবীরা। চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় কারাগারে আটক সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস.এম. আলাউদ্দিনের ভার্চুয়াল আদালত শুনানি শেষে এই আদেশ দেন। আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর রায়হানুল ওয়াজেদ বলেন, কোতোয়ালি থানায় দায়ের করা আইনজীবী আলিফ হত্যা মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আদালত ভার্চুয়ালি শুনানি শেষে এই আদেশ দেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের চার্চ অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসন। সোমবার নগর ভবনে এই সাক্ষাতে জলাবদ্ধ সহ বিভিন্ন সমস্যার সমাধানে যুক্তরাষ্ট্রের সহায়তা কামনা করেন মেয়র। সভায় ডক্টর শাহাদাত চট্টগ্রামের উন্নয়নে চলমান কার্যক্রমের বিবরণও তুলে ধরেন।
যুক্তরাষ্ট্রের চার্চ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসন বলেন, যুক্তরাষ্ট্র থেকে উন্নত মানের যন্ত্রপাতি ও প্রযুক্তি পণ্য ক্রয় করার মাধ্যমে বাণিজ্যে ভারসাম্য আনতে পারে বাংলাদেশ। ভোলায় বাস ও সিএনজি অটোরিকশা শ্রমিকদের দ্বন্দ্বে দ্বিতীয় দিনের মতো চলছে বাস ধর্মঘট। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। দ্বন্দ্বের অবসান না হওয়ায় সোমবার সকাল থেকে ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল থেকে ছাড়েনি কোনো বাস। সিএনজি অটোরিকশা শ্রমিকদের বিচার না হওয়া পর্যন্ত এই ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বাস শ্রমিকেরা। যানবাহন পাচ্ছি না, অফিসে যাব, সবাই অটো রিক্সার জন্য দ্বিগুণ ভাড়া নিয়ে অপেক্ষা করতেছি। কয়েকদিন পরই বাস সিএনজি সংঘর্ষের কারণে আমাদের দুর্ভোগের কোনো শেষ নেই। আমরা ঢাকা থেকে আসছি, এই বাচ্চা সহ এখন আমরা চরপেশন চরপেশন যাওয়ার উদ্দেশ্যে রওনা দিছি। এভাবে বাস না থাকলে, অ্যাটলিস্ট বাস থাকলে আমরা সহজে যাইতে পারতাম। টাঙ্গাইলের কালিহাতীতে রায়হান নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সকালে উপজেলার রামপুরের কুকরাইল এলাকায় একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের পরিবার জানায়, ভোর 4টার দিকে মুন্না নামে এক যুবক তাদের খবর দেয় রায়হানকে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে কোপাচ্ছে। এ খবর পেয়ে পরিবারের লোকজন সেখানে গিয়ে একটি পুকুরের রক্তাক্ত অবস্থায় রায়হানের মরদেহ পড়ে থাকতে দেখেন। পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের নামে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। বাগেরহাট শহরের হরিণখানা এলাকায় ড্রেন নির্মাণ কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ করেছেন স্থানীয়রা। এছাড়াও বিশেষ সুবিধার বিনিময়ে জোবায়ের নামের এক ব্যক্তির দোকানের সামনে থেকে ড্রেন নির্মাণ থেকে শুরু করে ড্রেনের কোনো অংশে পানি নিষ্কাশনের ব্যবস্থা না রাখা এবং নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ উঠেছে। তবে এ বিষয়ে বাগেরহাট পৌরসভার নির্বাহী প্রকৌশলী অজিউর রহমান এবং প্রজেক্টের দায়িত্বে থাকা রেজাইল হক রিজভী কিছুই বলতে পারেননি। এস সোহানের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। জলাবদ্ধতা নিরসনে স্থানীয়দের দাবির প্রেক্ষিতে বাগেরহাট শহরের হরিণখানা এলাকায় ইম্পর্টেন্ট আরবান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্টের অধীনে ড্রেন নির্মাণ শুরু করেছে পৌরসভা, যার দৈর্ঘ্য 415 মিটার এবং প্রস্থ 1.4 মিটার। নির্মাণ ব্যয় ধরা হয়েছে 1,10,68,000 টাকা। এরই মধ্যে ড্রেনটির বেশ কিছু অংশ দৃশ্যমানও হয়েছে। তবে এই ড্রেন নিয়ে স্থানীয়দের রয়েছে বিস্তর অভিযোগ। যেমন, মল্লিকবাড়ির মোড় থেকে ড্রেন শুরু হওয়ার কথা থাকলেও প্রকৌশলী ও ঠিকাদার কোনো এক বিশেষ সুবিধার বিনিময়ে জোবায়ের নামে এক ব্যক্তির দোকানের সামনে থেকে ড্রেন নির্মাণ শুরু করেছেন। তবে ড্রেনের কোনো অংশেই নেই পানি নিষ্কাশনের ব্যবস্থা। ফলে জলাবদ্ধতা নিরসনে এই ড্রেন কোনো কাজেই আসবে না বলছে স্থানীয়রা। মল্লিকবাড়ির মোড়ের থেকে কাজটা শুরু না করে ওই কৃষ্ণনগরের মাথায়, ওই জোবায়ের দোকানের মাথায় যেখানে উঁচু জায়গা ওইখানে নিয়ে গেছে। আর যেখানে আমরা পানিতে ডুবে থাকি এখানে আমাদের আর ড্রেন হচ্ছে না, এই মাথার কাজ কাটে ওই মাথায় নিয়ে গেছে। আমাদের এই জায়গা পানি নিষ্কাশন হবে না, আমরা ডুবে মরব, আমরা এই ঘর বাড়ি সব ডুবে যাবে। অভিযোগ রয়েছে নিম্নমানের নির্মাণ উপকরণ ব্যবহারেও। সিলেকশন বালি দেওয়ার কথা, সিলেকশন বালি না দিয়ে লোকাল বালি দিয়ে কাজ সেরে যাচ্ছে। অপরিকল্পিতভাবে ড্রেন নির্মাণের বিষয়ে জানতে চাইলে বাগেরহাট পৌরসভার নির্বাহী প্রকৌশলী অজিউর রহমান এবং প্রজেক্টের দায়িত্বে থাকা রেজাইল হক রিজভী ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। শুধু নির্মাণাধীন এই ড্রেনটি নয়, বাগেরহাট পৌরসভার জলাবদ্ধতা নিরসনে গেল কয়েক বছরে নির্মাণ করা বেশিরভাগ ড্রেনই অপরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে বলে জানায় স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি। সাতক্ষীরায় উৎসবমুখর পরিবেশে গোবিন্দভোগ, গোলাপ খাস সহ স্থানীয় জাতের আম পাড়া শুরু হয়েছে। সোমবার বেলা 11:30টায় সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি এলাকায় একটি বাগানে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। এর আগে গেল আম সংগ্রহের ক্যালেন্ডার নির্ধারণ করেছিল জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সেই হিসেবে সোমবার থেকে গোবিন্দভোগ, গোপালভোগ, বোম্বাই, গোলাপ খাস, বৈশাখী সহ স্থানীয় জাতের আম পাড়া ও বাজার জাতে কোনো বাধা থাকল না।
সাতক্ষীরা উৎসব মুখর পরিবেশে আম পাড়া নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, আম পাড়া নিয়ে কি বলছেন চাষি ও বিক্রেতারা? এবারে আমের ফলন আপনি কেমন দেখছেন? জেসিকা, ভৌগোলিক কারণে সাতক্ষীরার আম আগে থেকেই পেকে যায় এবং এটির মিষ্টতা এবং স্বাদ এটি আসলে অনন্য এবং অসাধারণ হয়ে থাকে বলে ভোক্তারা জানিয়ে থাকে। এটি বাংলাদেশে সবার আগেই এই আমটি চলে আসে উৎপাদিত আম। আপনাকে বলে রাখা দরকার, এটি কিন্তু সাতক্ষীরায় যে এই প্রথম আমটি নামলো তা নয়, এটি বাংলাদেশেই প্রথম আমটি নামলো। এই বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েই আজকের এই আয়োজনটি করেছে খামারবাড়ি খামারবাড়ির কৃষিবিদরা এবং কৃষকরা। এবং আজকের আসলে এই আমের বাজারটি কিন্তু ছিল, প্রথম দিনে বাজার মাত হয়েছে এবং জমজমাট ছিল। আমি আজকে কেমন গেল উৎসবটি এবং আসলে আজকে আমের যে লক্ষ্যমাত্রা, উৎপাদনের লক্ষ্যমাত্রা এবং সার্বিক বিষয়ে বলছেন কৃষিবিদ প্লাবনী সরকার। ধন্যবাদ। আজ 5ই মে 2025 সাতক্ষীরা জেলা প্রশাসন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরা খামারবাড়ির আয়োজনে আজ খুব আনন্দঘন একটা আড়ম্বরপূর্ণ পরিবেশে আমরা সাতক্ষীরা জেলার আম বাজারজাতকরণ এবং সংগ্রহের উদ্বোধন অনুষ্ঠান হয়েছে এবং এই উদ্বোধনে প্রধান অতিথি হিসাবে উদ্বোধনটা করেছেন সাতক্ষীরা জেলা সম্মানিত জেলা প্রশাসক মহোদয় এবং এখানে অনেক কৃষকরা উপস্থিত ছিলেন এবং অনেক ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া ছিলেন, অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গও ছিলেন। তা আমরা আশা করছি গত বছরের তুলনায় আমাদের সাতক্ষীরার জেলার আমের উৎপাদন এবার অনেক বেশি। আমাদের লক্ষ্যমাত্রা আমরা অনুমান করছি যে 70,000 মেট্রিক টন, 70,000 মেট্রিক টন এবং 4,000 হেক্টর আবাদ আমাদের হয়েছে। আর আমরা আশা করছি যে দেশীয় চাহিদা মিটিয়ে আমরা এবারও গতবারের থেকে একটু বেশি আমরা ধরছি যে প্রায় 80 থেকে 100 মেট্রিক টন আমরা সাতক্ষীরা থেকে বিদেশে রপ্তানির সম্ভাবনা আমরা আশা প্রকাশ করছি। আজকে দিনটা এরকম ছিল, আর কৃষক মহা খুশি যে যেহেতু তারা ঈদের উৎসবের মতো সাতক্ষীরাতে প্রতি বছর এই অনুষ্ঠানটা হয়ে থাকে এবং আশা করছি যে সাতক্ষীরার আম সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে, পাশাপাশি বিশ্বব্যাপী সাতক্ষীরার আমের সুনাম সাতক্ষীরাবাসীর সাহায্যে বা সাতক্ষীরার আম বিশ্বব্যাপী ছড়িয়ে যাবে। আমরা একটু এই যে যার বাগানে এলাম, মোখলেসুর রহমান, আজকে তো বাজার মাত করলেন, কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ অনেক ভালো। যে রেটটা গেছে তাতে অনুযায়ী সন্তুষ্টমূলক রেট চাষির 2600, 2400, 2500 এরকম 19 কোটি রেটটা গেছে। যেটা আজকে কি আম? আজকের আসলে গোপালভোগ, গোবিন্দভোগ, এই দুইটাই, গোলাপ খাস, এই তিনটা আমি আসলে বাজারে আমরা আমদানি করেছি আর কি। হ্যাঁ, যেমনটি শুনছিলাম জেসিকা, যে এই যে গোলাপ খাস, গোপালভোগ, শরীফা খাস এবং স্থানীয় জাতের আম পাড়া দিয়েই কিন্তু আম আসলো বাজারে, কিন্তু সাতক্ষীরার যেটি ব্র্যান্ড হিমসাগর সেটি মূলত সবার আকর্ষণের জায়গা। আর আপনি জানেন যে সাতক্ষীরার যে আম চাষিরাই, একমাত্র সাতক্ষীরা আম চাষিরাই পেয়েছে রিজেন্ট এগ্রোয়ার্ড, যেটি কৃষকদেরকে আম চাষিদেরকে যথেষ্ট সম্মানিত করেছে এবং তারা আবারও আশাবাদ ব্যক্ত করেছে যে নিরাপদ আম তারা বাজারজাত করতে পারবে। এই ছিল সর্বশেষ। জেসিকা। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, উৎসব মুখর পরিবেশে শুরু হয়েছে বিভিন্ন জাতের আম পাড়া, সে বিষয়ে জানাচ্ছিলেন সাতক্ষীরা থেকে শরীফুল্লাহ কায়সার সুমন। কথা ছিল স্বপ্নের দেশ ইতালি গিয়ে পরিবারে ফেরাবেন সচ্ছলতা, কিন্তু দালালের খপ্পরে পড়ে যেতে হয় রাশিয়ায়। অবশেষে সেখানে গিয়ে যুদ্ধে অংশ নিয়ে মারা গেল নরসিংদীর শিবপুর উপজেলার হাবিবুল্লাহ ভুইয়া নামে এক তরুণ। তার এক সহযোদ্ধা মুঠোফোনে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পরিবারকে। মৃত্যুর খবরে পরিবারটিতে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী আকরাম হোসেনের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন শামীম হোসাইন। নরসিংদীর শিবপুর উপজেলার ঘাসিরদিয়া গ্রামের বাসিন্দা আবু সিদ্দিক ভুইয়া ও মানসুরা বেগমের ছেলে হাবিবুল্লাহ এইচএসসির গণ্ডি পার হওয়ার পরে স্বপ্ন জাগে ইউরোপ যাওয়ার। পরে পাশের ব্রাহ্মণদী গ্রামের ফারুকের সঙ্গে 15 লাখ টাকার বিনিময়ে তাকে ইতালি নিয়ে যাওয়ার কথা হয়। পরে 2024 সালের ডিসেম্বরে দালাল ফারুকের মাধ্যমে ঢাকার শফিক নামে আরেক দালাল হাবিবুল্লাহকে ওমরা ভিসায় সৌদি আরব নিয়ে যান। আসসালামু আলাইকুম।
সেখানে 2 মাস অবস্থান করিয়ে তুরস্ক হয়ে রাশিয়ায় নিয়ে তাকে 20 লাখ টাকায় সুলতান নামে আরেক দালালের কাছে বিক্রি করে দেন। পরে সুলতান রাশিয়ান ভাষায় লেখা এক চুক্তিপত্রে তাকে স্বাক্ষর করিয়ে সেনাবাহিনীর ক্যাম্পে নিয়ে ইউক্রেন যুদ্ধের জন্য ট্রেনিং প্রদান করে। গেল 27 মার্চ রাশিয়ান বাহিনীর 45 জন সদস্যের সঙ্গে ইউক্রেনের একটি যুদ্ধে অংশ নেন তিনি। পরে ইউক্রেনীয় বাহিনীর অতর্কিত হামলায় মারা যান হাবিবুল্লাহ। তুর্কি নেওয়ার পরে ওইখান থেকে রাশিয়া ঢুকাইছে, রাশিয়াতে ঢুকানোর পর ওইখানে নাকি ওরা অ্যারেস্ট হয়েছে। অ্যারেস্ট হওয়ার পরে বলতেছে দালালে বলার পরে ওইখানে রাশিয়ার আর্মিতে একটা রাশিয়ান ল্যাঙ্গুয়েজ একটা পেপার ছিল, ওইটাতে কন্ট্রাক্ট পেপার ছিল 1 বছরের, ওইটাতে সিগনেচার করাই ফেলছে। মানে ওরা এই ভাষা বুঝে নাই। ছেলের মৃত্যু সংবাদে আর্তনাদ করছেন বাবা মা। আদরের সন্তানের এই নির্মম পরিণতি তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। তারা দায়ী দালালদের বিচারের আওতায় আনতে ও সরকারের কাছে ছেলের মরদেহ ফিরিয়ে আনার দাবি জানান। সবকিছু শফিকের সল্লাপাল্লা পাইয়া এবং শফিকে আমাদেরকে আমার লগে দেখা না করাইয়া মানি এই শফিকের পরামর্শ না হওয়া আমার ছেলেরাকে নিয়ে বিক্রি করছে। দালালের বিচার চাই আর আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দেখ সরকার। জেলা প্রশাসক জানান, পরিবার বিষয়টি জানালে পররাষ্ট্র মন্ত্রণালয় সহ যারা এই বিষয়ে কাজ করে তাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ওই পরিবারের পক্ষ থেকে তার ডিটেইলস যদি দেওয়া হয় তাহলে পরবর্তীতে আমরা সেই যে এজেন্সির মাধ্যমে গেছিল সেই এজেন্সির বিরুদ্ধে যদি আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া থাকে সেটা নেওয়া। দালালদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি। বিল তুলে নিয়ে ময়মনসিংহ নগরীর আকুয়া মরলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণের কাজ ফেলে পালিয়েছে ঠিকাদার। 5 বছরেও ভবন বুঝে না পাওয়ায় ঝুঁকি নিয়ে পাঠদান চলছে পরিত্যক্ত ভবনে। বিল উত্তোলন বিষয়ে দায় না নিলেও ঠিকাদারকে জরিমানা করা হয়েছে বলে জানায় প্রশাসন। ইলিয়াস আহমেদের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। 2018 সালে 79 লাখ টাকা ব্যয়ে ময়মনসিংহ নগরের আকুয়া মরলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 2 তলা ভবন নির্মাণের কাজ পায় মেসার্স অয়ন এন্টারপ্রাইজ। 2021 সালে কাজ শেষ হওয়ার কথা থাকলেও 70% কাজ শেষ করে প্রায় 74 লাখ টাকা উত্তোলনের পর লাপাত্তা ঠিকাদার গোলাম মুস্তফা। ঠিকাদার কিভাবে কাজ শেষ না করে প্রায় পুরো টাকা উত্তোলন করলেন এ বিষয়ে কিছু জানায়নি প্রশাসন। এদিকে ভবনটি বুঝে না পাওয়ায় ঝুঁকি নিয়ে গাদাগাদি করে পরিত্যক্ত 3টি কক্ষে পাঠদান করানো হচ্ছে শিক্ষার্থীদের। বসতে কষ্ট, আমরা খাড়িয়ে লেখে আমাদের অনেক কষ্ট, আমরা পড়তে পারি না। আমাদের বেঞ্চে 6 জন 5 জন করে বসা হয়। আমরা সরকারি দপ্তরে যোগাযোগ করেছিলাম, তারাও টাল বাহানা করে আজ না কাল আমরা দেখছি বলে দিন আপনার যাচ্ছে। এই জরাজীর্ণ ভবনে খুব ঝুঁকিপূর্ণভাবে আমরা ক্লাস নিচ্ছি। এর থেকে সবচেয়ে বড় কথা আমাদের ছাত্র সংখ্যা অনেক বেশি, যার কারণে তাদের স্থান সংকুলন হয় না এই জায়গায়। আমাদের যদি বিল্ডিংয়ের কাজটা যথাযথভাবে সম্পন্ন হতো তাহলে আমাদের শিক্ষা কার্যক্রম আরও ভালো হতো। টাকা উত্তোলনের ব্যাপারে দায় না নিলেও প্রশাসন বলছে ঠিকাদার চলে যাওয়ায় আইন অনুযায়ী তাকে জরিমানা করা হয়েছে। ভবনটির কাজ সম্পন্ন করতে উদ্যোগ নেওয়া হচ্ছে। এটা আসলে সময় সাপেক্ষ ব্যাপার, তবে আমি উদ্যোগ নিচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব। এটা যদি আমাদের জরিমানা আরোপের বিষয়টা কি সেটা দেখতে হবে, এবং যদি এখানে অ্যাকাউন্টস অফিসের কোনো যদি সহযোগিতা প্রয়োজন সেটা মাধ্যমে এটাকে আইন ও বিধির আলোকই করতে হবে। ঝুঁকি এড়াতে দ্রুত ভবন নির্মাণের পাশাপাশি অনিয়মের সঙ্গে জড়িত ঠিকাদার ও কর্মকর্তাদের শাস্তির দাবি জানিয়েছেন শিক্ষক ও এলাকাবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি। চাঁপাইনবাবগঞ্জের 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সাম্প্রতিক অনাকাঙ্ক্ষিত ঘটনা নিন্দা জানিয়ে যৌথ সংবাদ সম্মেলন করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং ন্যাশনাল ডক্টরস ফোরামের চাঁপাইনবাবগঞ্জ শাখা। সোমবার দুপুর 12টায় হাসপাতালের অডিটোরিয়ামে আয়োজিত সম্মেলনে জানানো হয়, গেল 30 এপ্রিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে কিছু ব্যক্তি হাসপাতালের তত্ত্বাবধায়কের কক্ষে প্রবেশ করে অশালীন ও আক্রমণাত্মক আচরণ করেন। তারা কোনো সরকারি অনুমতি বা প্রোটোকল ছাড়াই চিকিৎসক কর্মচারীদের বায়োমেট্রিক তথ্যের হার্ড ও সফট কপি দাবি করেন এবং বাধা পেয়ে কনসালটেন্ট ডক্টর ইসমাইল হোসেনকে হুমকি দেন। এ সময় বক্তারা চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপপ্রচারের বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। আমাদের ডাক্তার ইসমাইলকে আমি একটা ভাষা সংক্ষেপে যদি বলতে বলেছেন, সে এসে বলেছে যে এটা দেওয়া যায় না, আইনের বহির্ভূত, বলে এটা ঘটনাটা তাই।
এবং সে এটা বলার জন্য তাকে দালাল এবং অনেক আঙ্গুল দেখিয়া মানে কটাক্ষ কথা বলেছে, যেটা খুব ইয়াং ছেলে, যারা আমাদের এবং ইসমাইলের ছেলের বয়সের ছেলে। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নির্বাচন দাবিতে সংবাদ সম্মেলন করেছে সাধারণ শিক্ষার্থীরা। সোমবার দুপুর 1টায় রাকসু ভবনের সামনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলন থেকে অভিযোগ করা হয়, খসড়া ভোটার তালিকা টানানোর কথা থাকলেও এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন তা করেনি। এতে রাকসু নির্বাচন নিয়ে প্রশাসনের কার্যক্রম প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে। আগামী 7 দিনের মধ্যে রাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানান তারা। রাকসু নির্বাচন নিয়ে প্রশাসনের বিভিন্ন অংশগ্রহণ, কার্যক্রম ও দৃষ্টিভঙ্গি আমাদের নিকট প্রশ্নবিদ্ধ। রাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষিত হলেও বারবার তা উপেক্ষিত হয়েছে। গত 13 এপ্রিল নির্বাচনে আচরণবিধি প্রকাশের কথা থাকলেও আজ অবধি তা প্রকাশ করা হয়নি। ভরাট আর দখলে বিলীন হওয়ার পথে একসময়ের খরস্রোতা মৌলভীবাজারের বরাক নদী। 2018 সালে অপরিকল্পিত খনন কার্যক্রমে টাকার অপচয় হলেও প্রাণ ফেরেনি নদীটিতে, বরং শুষ্ক মৌসুমে নিম্নাঞ্চলে মানুষের জন্য এটি রূপ নেয় ময়লার ভাগাড়ে আর বর্ষার জলাবদ্ধতায় গলার কাটায়। সহকর্মী সালেলাহি কুটির তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সালমা জাহান। মৌলভীবাজারের খলিলপুর ও মনোমুখ ইউনিয়নের সীমানা ঘেঁষে প্রবাহিত বরাক নদী। সময়ের বিবর্তনে নদীটি এখন প্রভাবশালীদের দখলে। নদীর দুপারে সুবিধাবাদী মহল কৌশলে প্রথমে ময়লা আবর্জনা ফেলে, পরে গড়ে তোলে বিভিন্ন স্থাপনা। যে অংশে পানি আছে সেটুকুও ঢেকে গেছে কচুরিপানায়। নাব্য হারিয়ে এটি এখন পরিণত হয়েছে মরাখালে। গতি প্রকৃতি ও নিজস্বতা হারিয়ে নদীটি নীরব কান্নায় নিমগ্ন। বরাক নদীর স্রোতধারা সচল রাখার লক্ষ্যে 2018 সালে 1,30,00,000 টাকা ব্যয়ে পানি উন্নয়ন বোর্ড সদর উপজেলার 8 কিলোমিটার অংশ খননের উদ্যোগ নেয়। কিন্তু নদীটির করুণ অবস্থার কোনো পরিবর্তন হয়নি। বর্ষায় সামান্য বৃষ্টি হলেই চাঁদপুর, কাটারায়, আলাপুর, মুকিমপুর সহ বিভিন্ন গ্রামের মানুষ মুখোমুখি হয় জলাবদ্ধতা সংকটে। যেভাবে বরাদ্দ হয়েছে ঠিক এর শিকিবাগও কাজ হয়েছে না, আসার কোনো কাজ হয়েছে না। যে পয়সা ব্যয় হয়েছে এই পয়সা মানে কোনো ফায়দা জনগণে পাইতেছে না। বরাট হয়ে গেছে, অনেক সময় সরকার নামে মাত্র খনন করছে, কোনো কাজে আসে নাই। এখন তো বাড়িঘর হয়ে গেছে। আগে খুব গভীর আছিল, বড় আছিল এই বরাক নদীটা। মানুষের দুইকে অব্যায় দিয়ে পানি তুলিয়া ক্ষেত কৃষ্টি খামার করছে। এদিকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, দখলমুক্ত করে বরাক নদীর অংশ খনন করা হলে আবারও গতি ফিরে পাবে নদীটি। দখল আছে, এই বিষয়টা পুরোটাকে অ্যাড্রেস করে এটাকে পুরোটাই আবার একদম পুরো উচ্চ থেকে পজিত পর্যন্ত পুরোটা খনন করা প্রয়োজন। বরাক নদীর অস্তিত্ব সংকট নিরসনে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে, প্রত্যাশা সচেতন মহলের। নিউজ ডেস্ক, দেশ টিভি। কোরবানির ঈদ সামনে রেখে আগে থেকেই কেনাবেচা বেড়েছে মেহেরপুরের পশুর হাটে। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আক্তারুজ্জামান। আক্তার, পশুর হাট কতটুকু জমে উঠেছে? দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? যেমনটা বলছিলেন জেসিকা, যে কুরবানির সামনে ঈদকে সামনে রেখে কিন্তু মেহেরপুরের সবচেয়ে যেটি বড় হাট বামন্দি পশু হাট, এই পশু হাটটি কিন্তু দক্ষিণ পশ্চিমাঞ্চলের সবচেয়ে যে বৃহৎ পশু হাট রয়েছে তার মধ্যে কিন্তু একটি বৃহত্তম হাট, যেখানে প্রতি হাটে 10 থেকে 15 কোটি টাকার গবাদি পশু যেমন গরু এবং মহিষ বেচা কেনা হয়ে থাকে। তো এই বামন্দি পশু হাটটি কিন্তু ঈদের সামনে 1 মাস আগে কিন্তু জমজমাট হয়ে থাকে। এই জমজমাট পশু বেচা কিনা নিয়ে কিন্তু ক্রেতা বিক্রেতাদের মধ্যে অনেক সময় দাম নিয়ে কিন্তু দ্বিধাদ্বন্দ্ব থাকে। তো এই যে আমরা গরু বেচা কিনা শুরু হয়েছে, ইতিমধ্যে আমরা একজন গরুর ব্যাপারীর সাথে কথা বলতে চাই। তিনি গরু নিয়ে বাজারের দুপুর থেকে কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছেন। আপনি বলবেন যে গরুর বেচা কিনার কি অবস্থা এবং দাম নিয়ে কোনো সংশয় আছে কিনা? ভাই, বেচা কিনা আজকের বাজারে খুবই কম, কিন্তু আমরা যে দামে গরুগুলা কিনে আছি সে দাম বাজারে আমরা পাচ্ছি না।
গরু প্রতি দেখা যাচ্ছে 20,000 25,000 টাকা কম খরিদ্দারে কম বলছে, ঠিক নেওয়া কাস্টমারই আজকের বাজারে নাই। আমরা শুনছিলাম যে ক্রেতা কিন্তু কম এবং যে দামে তারা গরু কিনছেন বাড়ি থেকে সেই দাম কিন্তু এখানে পাচ্ছেন না বলে তারা আমাকে জানিয়েছেন। আমরা আরেকটু জানতে চাই একজন বিক্রেতার কাছে যে এখানে আর্থিক লেনদেনের নিরাপত্তা কেমন দিয়েছে বাজার কর্তৃপক্ষ। গরুর বাজার ভাই আজকের বাজার খুবই কম। আক্তার, ধন্যবাদ আপনাকে। দর্শক, পশুর হাটের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী আক্তারুজ্জামান। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সাথে থাকার জন্য।